হাই, আমি রক্তিম। তো আজকে একটা অ্যাডভেঞ্চার থ্রিলার বইয়ের রিভিউ করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। বইটা হচ্ছে এই বই, সিদ্ধার্থ পাল আলফা ব্লু। এই বইটা আমি এর আগে গোটা চারেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, বা আরো বেশি ভিডিওতে বিভিন্ন টপিক ওয়াইজ। তো এই বইটার ব্যাপারে আর খুব বেশি কিছু ইন্ট্রো করার মতো সেভাবে কিছু নেই, সরাসরি রিভিউতে চলে যাবো। তার আগে বইটাকে ভালো করে দেখিয়ে দিই। বইটা খুলে দেখালে এরকম, ভিতরে কিছু কিছু ইলাস্ট্রেশন রয়েছে যেগুলো আমি আমার একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, সেখানে আপনারা দেখেছেন হয়তো। আর স্ট্যান্ডার্ড বইয়ের মতো এখানে একটা ব্লার্ব রয়েছে, এদিকে লেখক পরিচিতি রয়েছে, লেখক মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী। এটার সঙ্গে রিভিউর কিন্তু যোগাযোগ আছে, সেটা আমি পরে বলছি। এর দাম হচ্ছে মুদ্রিত মূল্য 250 টাকা, আর নাম্বার অফ পেজেস হচ্ছে 143। তো এই হচ্ছে মোটামুটি বইটার ব্যাপারে দেখানো। সামনে থেকে যদি দেখাই, বইটা এরকম দেখতে, এবং পত্র পাঠের পেজ প্রিন্ট কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এর আগেও আমি পত্রপাঠের যখন যখন বইয়ের ভিডিও বানিয়েছি সেখানে আমি বলেছি। তো মোটামুটি এই হচ্ছে বইটার ব্যাপারে দেখানোর। এবার হচ্ছে সরাসরি রিভিউ, যে গল্পটা কি নিয়ে। গল্পটা হচ্ছে, এটা একটা অ্যাডভেঞ্চার থ্রিলার। কলম্বিয়ার একটা অংশে একটা অপদেবতার গুজব অথবা সত্যি ঘটনা শোনা গেছে। এবার এখানে এই বিষয়টাকে খুঁজে বের করার জন্য লেখক তার একটা চরিত্র প্রোটাগনিস্ট মেজর রুদ্র চৌধুরীকে ওখানে পাঠাচ্ছেন। মানে ঘটনাচক্রে তিনি ওখানে গিয়ে পৌঁছেছেন এবং দেখছেন খুঁজে যে এই অপদেবতা যে গুজব শোনা যাচ্ছে সে সত্যি গুজব না সেটা সত্যি নয়। যদি সত্যি না হয় তাহলে তার পিছনে কারণগুলো কি কি, এই সমস্ত কিছু নিয়ে এই দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার থ্রিলার চলবে। এবং খুব ভালো সময় আমার কেটেছে। এই বইটা আমি যে কয়েকদিন ধরে পড়েছি, প্রায় 6-7 দিন ধরে পড়েছি। খুব ভালো একটা সময় এই বইটার সঙ্গে আমি কাটিয়েছি। এবার বইটার পজিটিভ কি কি। প্রথমত, এর যে প্লটটা খুব অভিনব, খুব ইউনিক এবং অত্যন্ত ভালো। এই প্লটটা যে ভালো সেটা বোঝার কিন্তু একটা উপায় আছে। আমি দেখেছি মোটামুটি উপন্যাস দুরকম হয়। একটা হচ্ছে যে চরিত্রগুলো উপন্যাসটাকে টানছে, সেটা হচ্ছে সিনেমার রেসপেক্টে বললে স্টার ড্রিভেন সিনেমা। সালমান খান নানা রকম অ্যাক্টিভিটি করছে, সেটার জন্য মানুষ আসছে এবং সেটা একটা ওয়ে অফ স্টোরি টেলিং। কিন্তু আরেকটা স্টোরি টেলিং এর রাস্তা হচ্ছে যে একটা গল্প ডিরেক্টর বলছে এবং চরিত্রগুলো সেইভাবে রিয়াক্ট করছে। এখানেও তাই, রুদ্র চৌধুরী আলাদাভাবে কিছু করার কিন্তু চেষ্টা করছে না। মানে ওই ক্যারেক্টারটা ও শুধু সিচুয়েশনের সঙ্গে রিয়াক্ট করছে। এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে যে গল্পটা প্লট লেভেলে অত্যন্ত ভালো বলেই শুধুমাত্র রিয়াক্ট করলে চরিত্রগুলো গল্পটা দাঁড়িয়ে যাচ্ছে এবং আমরা এই উপন্যাসের জার্নিটাকে উপভোগ করতে পারছি। চরিত্র নির্মাণের ক্ষেত্রে বেশ কয়েকটা চরিত্র, উজিমা এবং রুদ্রর যে গার্লফ্রেন্ডের চরিত্র রয়েছে এভা, এবং রুদ্র চৌধুরী ইটসেলফ। তবে হ্যাঁ, রুদ্র চৌধুরী এই চরিত্রটাকে আরো ফাইন টিউন করে ডেভেলপ করতে হবে। এই সিরিজের পরের গল্প যদি আসে, সে ব্যাপারে কোনো পরিকল্পনা আছে না নেই, এই ব্যাপারে আমার কাছে কোনো খবর নেই। লেখক বা প্রকাশকই সেটা বলতে পারবে, কিন্তু এই চরিত্রটাকে আরো ফাইন টিউনের স্কোপ আছে। তবে যতটা চরিত্র নির্মাণ এখানে সম্ভব হয়েছে, চরিত্র নির্মাণের দিক থেকেও কিন্তু এই গল্পটা যথেষ্ট ভালো। এরপরের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কলম্বিয়া। এই লোকেশনে গল্পটাকে প্লট করার জন্য কলম্বিয়াটাকে আমাদের ফিল করতে হবে, যেরকম চাঁদের পাহাড়ে আমরা আফ্রিকাটাকে ফিল করছি। এবার ওই উচ্চতায় চলে গেছে এটা আমি দাবি করছি না, কিন্তু লেখক অন্তত হোমওয়ার্ক করে যেভাবে হোক কলম্বিয়াটাকে ফিল করাতে পেরেছেন। কলম্বিয়ার আর্থসামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এবং কলম্বিয়ার রাজনৈতিক ইতিহাসও, কারণ যে কোনো দেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে স্ট্রাগল থাকে, বিভিন্ন রকম মুভমেন্ট থাকে, রেভলিউশন থাকে, এই সমস্ত কিছুকেও কিন্তু লেখক জুড়তে পেরেছেন। এর ফলে কলম্বিয়াটাকে ফিল করা গেছে। এখানে স্টোরি টেলিং এর আরো দুটো ইম্পর্টেন্ট দিক আছে। সেটা হচ্ছে, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে জাস্ট গল্পের একটা সেট আপ তৈরি করা, যেটা মিশর রহস্য সিনেমায় বা জুরাসিক পার্ক সিনেমায় করেসপন্ডিং ডিরেক্টররা করেছিলেন। একটা ক্ষেত্রে স্পিলবার্গ আর একটা ক্ষেত্রে সুজিত মুখোপাধ্যায়। এখানেও লেখক সেটা করেছেন। প্রথম চ্যাপ্টারটা গল্পটাকে সেট আপ করবে, তারপরে মূল গল্প শুরু হবে। রুদ্র চৌধুরী, এভা মার্শাল, এই সমস্ত চরিত্রগুলোকে আমরা আস্তে আস্তে দেখতে পাবো। এখানে একটা কথা বলি, প্রথম 30 পেজ গল্পটাকে কিন্তু আপনার একটু স্লো ডাউন মনে হতে পারে, কিন্তু বাস্তব হচ্ছে এই সময়টা আপনাকে কিন্তু লেখককে দিতে হবে, বা পারহ্যাপস বলা ভালো পাঠক হিসেবে এই সময়টা আপনাকে নিজেকে দিতে হবে। তারপর ওই সময়টা হচ্ছে বিল্ড আপ টাইম, অর্থাৎ একজন ব্যাটসম্যানের মাঠে নেমে প্রথম 25 থেকে 35 রান করার মতন পরিস্থিতি, এরপরে ব্যাটসম্যান কিন্তু মারবে, অর্থাৎ ওই সময়টা আপনাকে দিতে হবে। আপনি যদি প্রথমেই বলেন যে
এসে মারতে শুরু করুক, না এটা টি-20 কায়দার ব্যাটিং না। ইভেন টি-20তে ইনিংস বিল্ড আপের ব্যাপার থাকে, যারা ওপেন টোপেন করে বা মিডল অর্ডার করে তারা করে কাজটা। সুতরাং এটা কিন্তু প্রথম থেকে ওটা হবে না, ওই সময়টা আপনাকে দিতে হবে গল্পটা এনজয় করতে গেলে। প্রথম 30 থেকে 40 পেজ অব্দি গল্পটা সেট আপ হয়েছে এবং প্রথম চ্যাপ্টারটা হচ্ছে মূল গল্পটার মানে ক্যাটালিস্টের কাজ করে তারপর আস্তে আস্তে গল্পটা এগিয়ে গেছে। এবং আবারও বলছি, এর যে প্লট রয়েছে এই প্লটটা আউটস্ট্যান্ডিং। প্লটের মধ্যে যে কনসেপ্টটা রয়েছে সেই কনসেপ্টটা আমি ডিসকাস করছি না, স্পয়লার দেওয়ার কারণে। কনসেপ্টটা কিন্তু আউটস্ট্যান্ডিং। কোনো ইংরেজি বইতে এই কনসেপ্ট থেকে থাকলেও আমি বাংলায় কখনো পড়িনি আর ইংরেজিতেও কোনোদিন পড়িনি, সুতরাং আমার কাছে খুব নতুন এবং অভিনব মনে হয়েছে। এইবার হচ্ছে গল্পের নেগেটিভ। এই লেখাটা এত ভালো হওয়া সত্ত্বেও এর মধ্যে কিন্তু কিছু কিছু নেগেটিভ পয়েন্ট ঢুকে যাচ্ছে। পড়লে আপনি যদি অ্যাট এ স্ট্রেচ পড়ে যান হয়তো নেগেটিভ পয়েন্টগুলো আপনার চোখে পড়বে না, কিন্তু আপনি যদি খুঁটিয়ে পড়েন তাহলে বেশ কিছু নেগেটিভ পয়েন্ট আপনার চোখে পড়বে। আমি বলেছিলাম লেখক পরিচিতির সময় লেখক মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী, এইটা একটা বড়সড় নেগেটিভ পয়েন্ট। কারণ লেখকের বাংলায় বেশ কিছু আমি ঘাটতি দেখতে পাচ্ছি এবং পরিষ্কার বুঝতে পারছি লেখক বাংলার চর্চা করেন না। তাকে কিন্তু যদি বাংলা সাহিত্যে সার্ভাইভ করতে হয় তাকে কিন্তু বাংলার চর্চা বাড়াতে হবে। আমরা কলোকুয়াল ভাবে যেভাবে বাংলা বলি, একটা সেন্টেন্সে 2-4টে ইংরেজি ওয়ার্ড, একটা সেন্টেন্সের অর্ধেক ইংরেজি অর্ধেক বাংলা, ওইভাবে বললে কিন্তু হবে না। এর বাংলায় বেশ কিছু ঘাটতি রয়েছে। কিছু কিছু জায়গায় মনে হচ্ছে লেখক সঠিক ভোকাবুলারি খুঁজে পাননি এবং ভোকাবুলারি খুঁজে না পাওয়ার জন্য এমন সমস্ত ওয়ার্ড ইউজ হয়েছে সেগুলোকে জুৎসই আমার ঠিক মনে হয়নি। এবার এটা লেখকের দায়িত্ব না যে প্রুফ রিডিং করে তার দায়িত্ব, সেটা আমি বলতে পারবো না, কিন্তু এরকম সমস্যা রয়েছে। এরপরে হচ্ছে লেখকের সেন্টেন্স কনস্ট্রাকশন নিয়ে সিরিয়াস প্রবলেম রয়েছে। তিনি সিম্পল সেন্টেন্স বাদ দিয়ে কোনো সেন্টেন্স খুব বেশি লেখেন না। কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স না থাকলে কিন্তু কাব্যময় ব্যাপারটা কিন্তু লেখায় আসে না। হয়তো গতি খুব বেড়ে যাবে কিন্তু কিলোমিটার ন্যাড়া ন্যাড়া মনে হবে, ফাঁকা ফাঁকা মনে হবে, এবং এটার কারণ হচ্ছে লেখক কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এর ভেতর ঢোকাননি। এই দুটো হচ্ছে খুব সিরিয়াস সমস্যা এই লেখার মধ্যে আমার মনে হয়েছে। এরপরে লেখকের কোন দেশে আছেন সেটার সঙ্গে যোগাযোগ নেই। আরো একটা নেগেটিভ পয়েন্ট এটা চোখে পড়েছে, সেটা হচ্ছে একটা গল্প সবসময় একটা মূল যে ঘটনা তার উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু তার ভিতরে অনেক সাবপ্লট থাকে। ধরুন আপনি একটা অ্যাডভেঞ্চার থ্রিলার বলছেন, সেই অ্যাডভেঞ্চার থ্রিলারের ভিতরে আপনার একটা প্রেমের সাবপ্লট রয়েছে, সেই প্রেমের সাবপ্লট বা একটা ধরুন একটা বিশ্বাসঘাতকতার সাবপ্লট রয়েছে। কি প্লট রয়েছে, কোথায় কি, আমি সেগুলো ব্যাখ্যা করছি না, কিন্তু সেই সাবপ্লট গুলোকে কিন্তু ওয়েল ডিজাইন করতে হবে। যদি ওয়েল ডিজাইন আপনি না করেন, কোথাও কোথাও গিয়ে গল্পগুলোকে মনে হবে যে খেই হারিয়ে যাচ্ছে। এই জন্যই খেয়ে হারিয়ে যাচ্ছে, তারপর সাব প্লট গুলো ওয়েল ডিজাইন বলে আমার মনে হয়নি। মূল প্লটটা যতটা স্ট্রং, যতটা টাইট, সাব প্লট গুলো কিন্তু মূল প্লটকে ঠিক সেইভাবে গো হ্যান্ড ইন হ্যান্ড যেতে পারছে না। এটা একটা খুব বড়সড় এর মধ্যে ফ্লজ আমার মনে হয়েছে। এবং শেষ দুটো নেগেটিভ পয়েন্ট আমি বলবো, তার মধ্যে একটা বড়সড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে একটা বইয়ের স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা ভূমিকা থাকা উচিত, যেখানে লেখক বলবেন যে তার মাথায় কি করে এলো এই রুদ্র চৌধুরীর সিরিজটা করা, এই সমস্ত কিছু, সেসব কিচ্ছু নেই। ভূমিকাটা কেন নেই, তাড়াহুড়োতে বইটা ছাপানো হয়েছে না কি হয়েছে, পরের এডিশনগুলোতে আসবে কিনা কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু ভূমিকা কিন্তু একটা স্ট্যান্ডার্ড বইয়ে খুব দরকার। লেখকের লেখার আইডিয়া আসা, সলতে পাকাবার সময় তার মাইন্ডসেট কি ছিল সেটা বোঝার জন্য ভূমিকা কিন্তু খুব অব্যর্থ জিনিস। ভূমিকা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভূমিকা নেই। এবং আরেকটা জিনিস আমার মনে হয়েছে, শেষের দিকে বইটা চাইলে আরো 50 পেজ বাড়ুক না, ক্ষতি কি আছে? লেখকের মনে হয়েছে লেখক তাড়াহুড়ো করেছেন গল্পটাকে শেষ করার জন্য। আরো বাড়ুক 30 পেজ, ক্ষতি নেই, আরো 40 পেজ বাড়ুক, ক্ষতি নেই, আমরা পড়বো, কিন্তু তাড়াহুড়োর কোনো দরকার ছিল না। মোটামুটি এইটাই হচ্ছে এই বইটার ওভারঅল অ্যানালিসিস। অ্যাট এ স্ট্রেচ পড়লে, খুঁটিয়ে না ভাবলে দুরন্ত লাগবে, এটুকু একদম আমি নিশ্চিত, কিন্তু খুঁটিয়ে ভাবলে এই সমস্ত নেগেটিভ পয়েন্ট কিন্তু চোখে পড়বে। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।